আমি বাংলাদেশের একটি স্বনামধন্য টেলিকমিউনিকেশন কোম্পানির কল সেন্টারে জব করি। প্রায় রাতে বেশ দেরি করে বাসা ফিরতাম। আমার বাসা অফিস থেকে অনেকটা দূর হওয়ার কারণে রাত 2টো বা 2:30টা বেজে যেত। বাইরে থাকার অভ্যাস নেই বলে বাসায় ফিরতেই হবে। আমার অফিস ট্রান্সপোর্ট বাসা পর্যন্ত পৌঁছায় না বিধায় অনেকটা পথ আমাকে রিকশায় ও কিছুটা পথ পায়ে হেঁটে গলির ভেতর দিয়ে বাসায় পৌঁছাতে হয়। বলে রাখা ভালো যে নিয়মিত রাতেই মেইন রোডে 2-1জন রিকশাওয়ালা সবসময় থাকতেন, যারা বেশি ভাড়ার আশায় রাতেই রিকশা চালাতেন। নিয়মিত চলাচল হয় বলে 2-1জন আমার পরিচিত। সবসময় গাড়ি থেকে নেমে তাদেরকেই পেয়ে যেতাম। ঘটনার দিন আকাশ একেবারেই পরিষ্কার এবং রাতের তারাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ফুরফুরে ঠান্ডা বাতাস। অফিস শেষ করে রওনা হই রাত 12টা বেজে 20 মিনিট। কিছুটা পথ ভালোই চলছিল, কিন্তু ট্রাফিক জ্যামে কারণে অনেক দেরি হয়ে যায় সেদিন। আমি আমার এলাকাতে পৌঁছে যাই রাত 2টা 30 মিনিটে, 2টা 15 মিনিটে। অবস্থাটা এমন দাঁড়ায় যে মেইন রোডে কোনো রিকশা নেই। রোডের পাশে শুধুমাত্র একটি চায়ের দোকান খোলা। আমি ভাবলাম যে দেরি যেহেতু হয়েইছে, এক কাপ চা খেয়ে নেই, হয়তো এই প্রচন্ড ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়া যাবে। চায়ের দোকানি আমাকে বলল, কি ভাই, আজ এত দেরি করলে ফিরলেন যে? আমি তাকে কোনো উত্তর না দিয়ে চা খাওয়াতে মনোযোগ দিলাম। দোকানি বলল, ভাই একটু অপেক্ষা করেন, রিকশা চলে আসবে। আমি বললাম, তাই? ভালো, এই শীতে হেঁটে যাওয়া সম্ভব নয়। অনেকক্ষণ অপেক্ষা করলাম, কোনো রিকশা পেলাম না। ততক্ষণে চায়ের দোকানিও দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। আমি ভাবলাম আজ হয়তো আর কোনো রিকশা পাওয়া যাবে না, তাই উপায় না পেয়ে হাঁটা শুরু করলাম বাড়ির দিকে। মেইন রোড থেকে কিছুটা হাঁটতেই মোবাইল ফোনে দেখলাম রাত 3টা বাজে। কিন্তু অবাক করার বিষয় হলো যে আমার বাবা সবসময় রাত হলে বেশ কয়েকবার ফোন করেন যে আমি ঠিক মতো আসছি কিনা, পথে কোনো প্রবলেম হয়েছে কিনা, কিন্তু সেদিন কোনো ফোনই আমার মোবাইলে আসেনি। হঠাৎ খেয়াল করলাম যে আমার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। ভাবলাম হয়তো কোনো প্রবলেম হয়েছে, তাই ফোনটা আমি আবার রিবুট করলাম, তাও কাজ হলো না। দ্রুত হাঁটতে থাকলাম। এরই মধ্যে মেইন রোড থেকে গলিতে প্রবেশ করছি। হঠাৎ খেয়াল করলাম কিছুটা দূরে একজন বৃদ্ধ চাচা ব্যাটারি চালিত একটা রিকশা দিয়ে আমার দিকে আসছেন। আমি কিছুটা স্বস্তি বোধ করলাম। চাচা সামনে আসতে তাকে স্টেশন এলাকাতে যাবে কিনা জিজ্ঞেস করলাম। চাচা মাথা নেড়ে আমাকে রিকশায় ওঠার জন্য বললেন। আমি উঠে পড়লাম। তখনও আমার মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না। রিকশা চলছে। আমি অবাক হয়ে দেখলাম যে চাচার শরীরে শুধুমাত্র একটি সাদা শার্ট। এই প্রচন্ড শীতে কিভাবে তিনি রিকশা চালাচ্ছেন আমি বুঝলাম না। আমি জিজ্ঞেস করাতেও তিনি কোনো উত্তর দিলেন না। আমি বসে রইলাম। শুধু মনে হচ্ছে যে পথ যেন আর শেষ হচ্ছে না। আনুমানিক 5 মিনিট পর এমন এক জায়গায় রিকশা এসে থামালো। রিকশা এসে পৌঁছে যেখানে রাস্তার বাম দিকে বিশাল বালুর প্রান্তর, আর অন্য পাশে কিছু ঘরবাড়ি, কোনো মানুষ প্রাণী কিছু নেই। খোলা জায়গা বিধায় বাতাস আরো জোরে বইছে। চুরি ছিনতাই এসবের ভয়ও লাগছে। এই জায়গাটা পার হতে আরো 5 মিনিট সময় লাগবে। হঠাৎ রিকশার গতি কমে গেল। মনে হচ্ছে চার্জ শেষের পথে। চাচাকে বললাম, চাচা ব্যাটারিতে কি চার্জ নেই? চাচা এই প্রথম উত্তর দিল যে পুরো চার্জ দিয়েই তো বের হয়েছে, কিন্তু সমস্যা বুঝতে পারছি না। হঠাৎ আমার গরম লাগতে শুরু করলো। এই প্রচন্ড শীতে বেশ অস্বস্তি লাগতে শুরু করলো আমার। কিছুটা বিরক্ত লাগছিল। মনে হচ্ছিল কেউ একজন রিকশার পেছন থেকে টেনে ধরে রেখেছে আমাকে। হঠাৎ প্রচন্ড ভয় লাগতে শুরু করলো। ভয় লাগতে আরম্ভ করলো। বাবাজি, পেছনে তাকাবেন না, চুপচাপ বসে থাকুন। আমি মারাত্মক ভয় পেলেও পুরো পরিবেশ ও পরিস্থিতি আমাকে আরো কৌতূহলী করে তোলে। চাচা প্রায় প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন রিকশা জোরে চালাতে, কিন্তু তিনি পাচ্ছেন না। আমি নিজের অজান্তেই কখন যেন বিষয়টা বোঝার জন্য পেছনে তাকালাম। এরপর যা দেখলাম, আমার মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সেটা দেখে স্থির থাকতে পারবে। দেখলাম সেই চাচাই রিকশার পেছন থেকে টেনে ধরে রেখেছেন। তার চেহারাটা ধবধবে সাদা আর চোখ দুটো রক্তের মতো লাল। আমার রিকশাও থেমে গেছে। সামনে ফিরে তাকাতে দেখতে পেলাম যে চাচা আমার দিকে ঘুরে আছেন আর ভয়ঙ্কর এক হাসি দিয়ে বললেন যে তাকাতে নিষেধ করেছিলাম। আমি নিজেকে স্থির রাখতে পারলাম না। কোনো কিছু না ভেবে দৌড় দেওয়ার প্রস্তুতি নিলাম। দৌড়ে কতদূর এসেছি মনে নেই। পরদিন সকালে আমি নিজেকে আমার বিছানায় আবিষ্কার করি। জানতে পারি অনেক রাত হওয়াতে আমার মোবাইল ফোনে কোনো কানেক্ট করতে না পেরে আমার বাবা নিজেই বাসা থেকে বের হয়ে পুরো মেইন রোড পর্যন্ত গিয়েছিলেন। আমার জন্য অপেক্ষা করে আবার একই রাস্তায় ফিরেও এসেছেন।
আর যেটা কিনা রাত 2টা থেকে ভোর 5টা পর্যন্ত। এমনকি আমার কাজিনরাও আমাকে খুঁজতে রিক্সা নিয়ে বেশ কয়েকবার রাস্তায় যাওয়া আসা করেছেন, অনেক জায়গায় ফোন করে কন্ট্যাক্টও করেছেন, কিন্তু আমাকে পাওয়া যায়নি। ফজরের আজানের সময় ওই খোলা মাঠেরই কোনো এক মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদে আসার সময় আমাকে মসজিদের পাশে রাস্তায় পড়ে থাকতে দেখেন। আজানের সময় মোবাইলের নেটওয়ার্ক আসলে তাতেই আমার বাবা কল করেন। মুয়াজ্জিনের মাধ্যমে খবর পেয়ে আমরা বাড়িতে আসি এবং আমার পুরো শরীরে প্রচন্ড ব্যথা হয় এবং বেশ অনেক দিন পর্যন্ত আমাকে রেস্টে থাকতে হয়। সুস্থ হওয়ার পর আমি আমাদের এলাকার যে 5টি রিক্সার গ্যারেজ আছে সেগুলোর সবগুলোতে চাচার খোঁজ করি, কোথাও আমি চাচার সন্ধান পাইনি। তবে যে বিষয়টি আমার কাছে প্রশ্ন হয়ে থাকবে, মেইন রোড থেকে বাসায় ফেরার রাস্তায় একটাই, এতগুলো লোক আমাকে খুঁজেছে, রিক্সা নিয়ে যাওয়া আসা করেছে, কেউই আমাকে পায়নি। আমি ওই রাস্তাতেই কিনা একটা মসজিদের সামনে পড়েছিলাম, যেটা কেউ লক্ষ্যও করেনি। কি ঘটনা তাহলে, কি হয়েছিল সেদিন, এটাই প্রশ্ন। আর আমি আপনাদের বলবো, এটা ফ্লোরিডার ঘটনা, এটা ইউনাইটেড স্টেটস এর ফ্লোরিডার ঘটনা। ওকে। বয়েন্টন বিচ এলাকার, ওখানে আপনার একটা বড় পুকুর ছিল এবং পুকুরটার আশপাশে হচ্ছে আপনার সুগার কেন ফিল্ড এলাকা। হ্যাঁ, মানে আর তার মাঝখানে একটা বড় পুকুর এবং পুকুরটার পাশে একটা বাড়ি ছিল আর কি। তো এই ঘটনা আমাকে বলেছে গ্যারি নামে একজন। হি ওয়াজ এ নোন পারসন টু মি, আমাকে চিনতাম গ্যারিকে আগে থেকে। রাইট, গ্যারি বলেছিল আগে যে ওই পুকুরটার পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে আপনার একটা বাবা মা আর একটা মেয়ে থাকতো আর কি। তো মেয়েটা কোনো একটা কারণে বাবা মার উপর রাগ করে মানে ঝগড়াঝাটি করে এবং সে মানে খুব জিদ করে পুকুরের মধ্যে আপনার শুয়ে থাকে আর কি, জিদ করে। আচ্ছা। এবং জেদের বসে শুয়ে থাকতে থাকতে এক সময় সে আর মানে শি ফেল্ট কোল্ড এন্ড শি কুড নট গেট আপ, সে উঠতে পারেনি, ঠান্ডা ফিল করে এক সময় সে ওখানে তলিয়ে যায়। আচ্ছা। এবং সে মারা যায়, পরবর্তীতে তার লাশটা পাওয়া যায় আর কি। তো এরপর থেকে যে ঘটনাটা হয় যে ওখানে ওই বয়েন্টন বিচের যে পুকুরটাতে, ওটার যে ওই বাড়িটাতে আর কেউ থাকতো না, বাড়িটা প্রায় অ্যাবান্ডন হয়ে গিয়েছিল, ওখানে কেউ যেত না। তো ওই বাড়িটার আশেপাশে যে জায়গাটা, সেখানে গেলে মানুষ একটা ভয় পেত, একটা মানে গা ছমছম করার পরিবেশ হতো। তো ঘটনাটা গ্যারি যখন আমার বলে, গ্যারির এক্সপিরিয়েন্স করার প্রথম জিনিস, গ্যারিরা খুব ইয়াং ছিল তখন, টিন এজ ছিল ওরা। তো বেড়াতে গিয়েছিল ওখানে আপনার ওই জায়গাটাতে এবং তারা ফ্রেন্ডরা গ্যাদার করতো, সিগারেট টিকেট খেতো এক জায়গায় বসে আর কি, স্মোক করতো। তো ওই জায়গাটা আর কি ভৌতিক, এদের মধ্যে একটা আলোচনা হয় যে এখানে কোন কোন ভৌতিক স্পট আছে। তোর মধ্যে একজন বলে যে বয়েন্টন বিচের অমুক জায়গাটার মধ্যে এরকম জিনিস আছে। তো গ্যারি ইন্সপায়ার্ড ওদের সাথে ওখানে যায়, ওরা ওখানে খুব আড্ডা মারার পরে ওই পুকুরটার কাছে যায়। তো গ্যারি বলে যে পুকুরটাকে আমি যা দেখেছি, ডান পাশে হচ্ছে সুগার কেন ফিল্ড, বাম পাশে বেশ উঁচু একটা জায়গা, মানে দেখলে বোঝা যায় না যেটার মাঝখানে পুকুর আছে, মাটি মনে হচ্ছে বাম পাশে বালির একটা ঢিবির মতো। আচ্ছা। তো ওই ঢিবি দিয়ে উঠে গেলে দেখা যাচ্ছে যে একটা পুকুরটা বেশ নিচে, আর চারিপাশে এক কোণা দিয়ে, পুকুরের এক কোণায় হচ্ছে একটা জংলা মতো আছে, গাছপালা হয়েছে, ওখানে বাড়িটা, পুরনো সেই বাড়িটা আছে। তো ওকে ওর ফ্রেন্ডরা বলে যে ওখানে উঠলে তুই যদি বাড়িটায় যেতে পারিস তাহলে মনে করবো যে তুই অনেক কিছু পারিস আর কি, মানে ওর সাথে একটা বাজি লাগে আর কি। তো বাজি লাগার পর গ্যারি বলে আই ক্যান ডু দ্যাট, এটা মানে এরকম আমার কাছে কোনো ব্যাপারই না। হ্যাঁ, আই ডোন্ট বিলিভ ইন দিস থিং, এই ভূত টুত কি আছে, আই ডোন্ট বিলিভ ইট। তো যেটা করে ও বন্ধুরা বলে কি তোকে কিন্তু আমরা ফেলে চলে যাব। তো বলে আচ্ছা ওকে, ইউ ক্যান ডু দ্যাট, আমাকে ফেলে চলে যেতে পারো। তো ওকে রেখে ওরা চলে কি দূরে চলে যায় আর কি। তো বলে যে আমি ফিল করলাম যে গাড়িটা আস্তে আস্তে চলে গেল, আমার বন্ধুরা মানে ট্রাকে করে আসছিল, ওই ট্রাক আস্তে আস্তে চলে গেল, শব্দও পেলাম যে ডার্ট রোড দিয়ে উঠে গেল। তো ঠিক ওরা যখন চলে গেল তখন আমার কাছে ভয় লাগা শুরু করলো। রাত 2টোর মতো বাজে তখন, মানে ইট ওয়াজ লাইক রাত 2টো বেজে গেছে, মানে একদম নিশুতি রাত এবং আশেপাশে আলোর কোনো চিহ্ন নেই, ঝিঝি পোকা ডাকতেছে এবং তখন সে ভয় পাওয়া ফিল করে শুরু করে আর কি। আচ্ছা। তারপরে যেহেতু ফ্রেন্ডের সাথে বাজি লাগছে, তো আমার তো যেতেই হবে, তা আমি হাঁটি। আর একটা ব্যাপার হচ্ছে যে মিথ্যা কথা এইসব ব্যাপারে ওরা খুব কম বলতো ভাই। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমাদের দেশে দেখা যাচ্ছে সময় বলি আর কি, একটা কিছু না করে আমরা করে ফেলেছি, তো ওখানে কিন্তু এই প্রবণতাটা কম। তো বাজি লাগছে ফ্রেন্ডদের সাথে, যেতে পারলে যাবে, না যেতে পারলে বললো যাই নেই, ঠিক আছে। আচ্ছা। সো হাঁটা ধরে, তো হাঁটতে ও কর্নারে চলে যায়, মানে ওকে ওই ডেস্টিনেশনে পৌঁছাতে হলে পুকুরের এক কর্নারে যে আবার লেফট টার্ন নিয়ে যেতে হবে আর কি। আচ্ছা। তো এইভাবে সে হাঁটছে, হেঁটে যাচ্ছে। তো যখন এই কর্নারে চলে আসছে তখন সে দূর থেকে দেখতেছে যে ওইখানে একটা আলোর মতো। তো আলোটা হচ্ছে ঠিক ও বলছে যে তুমি যদি কোনো পাতলা কাপড় বা নেটের কাপড়ের উপর থেকে কোনো রূপালী মানে সাদা টাইপের লাইট জ্বালাও, জাস্ট লাইক দ্যাট, এরকম একটা আলো বাতাসের মধ্যে যেমন একটু ঝুলতেছে আর কি।
আচ্ছা। তো মনে করে যেটা তার একটা ইলিউশন, যেহেতু স্মোক করছে, হতে পারে ইলিউশন হতে পারে। তো মানে একটু তাকায় থেকে আবার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে দেখে না, এখানে তো ইলিউশন হওয়ার কোনো কথা নেই, যেখানে আলো হচ্ছে তার আশেপাশের জায়গাটা বেশ আলোকিত হয়ে যাচ্ছে, প্রায় 1 ফিট মতো। তারপর দেখে আলোটা আস্তে আস্তে আসছে, সামনের দিকে আসছে। তো চিন্তা করে এটা কি মানে এমন হতে পারে কোনো ফসফরাসের আলো বা কিছু, সেটাও না। তারপর হাঁটতে হাঁটতে ও যখন কর্নারে চলে আসে তখন সে বুঝতে পারে ওইটা তো মনে হচ্ছে আলোটা হচ্ছে একটা মানুষ, মানুষটার গাত থেকে আলো বেরোচ্ছে। আচ্ছা। এবং দ্যাট ইজ লাইক আপনার মানে কোনো মানুষ যদি গ্লিড করতে থাকে বা কোনো মানুষ গ্লোয়িং কোনো মানুষ থাকে যার গা থেকে আলো বেরোচ্ছে, এরকম একটা মানুষ হেঁটে হেঁটে আসতেছে। এবং আরো যখন কাছে আসছে, প্রায় আরো ধরেন ওই ডিস্টেন্স থেকে আরো 200 ফিট কাছে, তখন সে দেখে বুঝতেছে এটা একটা মেয়ে মানুষ, একটা মেয়ে আচ্ছা। একটা নাইট গাউন টাইপের পরে আছে এবং মনে হচ্ছে তার গা থেকে আলো বেরোচ্ছে। তাই সে গ্যারি দৌড় দেয় আর কি। সে দৌড় দিয়ে আসে, এসে মানে আপনার নিচ দিয়ে নেমে আসে, নেমে এসে হাতড়ে পাশে এক সময় যে দেখে যে ওর বন্ধুদের গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে দূর থেকে, ওরাও আসে। তো এসে বন্ধুদেরকে বলে এরকম দেখ, গ্যারি ঘটনা বলা, আমি আমার ফ্রেন্ড রয়কে নিয়ে ওই জায়গায় যাই। তো যখন আমরাও জায়গাটায় যাই, ঠিক ওই সেম ডার্ট রোড ওখানে আবিষ্কার করি, এবং ডার্ট রোড আছে, ঠিক সেই সুগার ক্যান ফিল্ডও আছে, এবং সেই পুকুরটার যে উঁচু ঢিবিটা সেটাও দেখি, এবং ওই ঢিবি দিয়ে উপরে উঠি। ওঠার পর দূরে দেখি সে বাড়িটা আছে। বাট আসলে রাসেল ভাই মানে আর কি, আসলে আমাদের সময় সুযোগ হয়নি ওই কাছাকাছি যে কিছু দেখা যায় কিনা এরকম দেখার। এই ছিল ঘটনা। এই ছিল 85-86 এর দিকের ঘটনা। তখন আমি ছোট ছিলাম, যাই হোক 7-8 পড়তাম। তখন আমি একদিন এই গ্রামের বাড়িতে বেড়াতে যাই। বেড়াতে যাওয়ার পরে তো ওদিনই দুপুরবেলা, মানে 2-1 দিন পরে দুপুরবেলা, আমার সেই খালা পাশের গ্রাম থেকে একটা মাছ নিয়ে আসছিল, বেশ কিছু মাছ সাথে করে। পাশের গ্রামে বেড়াতে যায়, পুকুরে মাছ ধরা হয়েছিল। ধরার পরে তাকে দেয় যে তুই নিয়ে যা। সে আবার এই জমিদার বাড়িতে থাকতো, নিচের তলায়, 3 তলা বাড়ি, নিচের তলায় থাকতো। তো যখন সে দুপুরবেলা আসলো, আসার পরে তখন তেমন কিছু হয়নি। সন্ধ্যা থেকে সে একটু অ্যাবনর্মাল বিহেভ করা শুরু করলো। যেমন সে একটু চুপচাপ হয়ে গেল, কথা বলতেছে না, ডাকলে উত্তর দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। বাইরে চলে যেতে যাচ্ছে, বাইরে গিয়ে ফিরতেছে না, হ্যাঁ এরকম আর কি, বাইরে অন্ধকারের মধ্যে দাঁড়ায় আছে। তো তখন কেউ কিছু বুঝতে পারেনি আসলে ব্যাপারটা কি হয়েছে। তো এরকম করে রাতে খাওয়া দাওয়া করার জন্য তাকে খোঁজা শুরু হলো, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। তখন প্রায় 9টা বাজে, রাত 9টা বাজে। তো আমি আমার মামা দুজন মিলে তাকে খোঁজা শুরু করলাম, আর অন্যরা তো নিচে, আমরাও ছাদে টাদে আশেপাশে খুঁজতেছি। তো বাড়িটা দোতলার যে ছাদ, সেখানে কিছু অংশ কমপ্লিট হয়েছে, কিছু ইনকমপ্লিট রয়েছে। সেই ইনকমপ্লিট পার্টের মধ্যে কিছু খোলা জায়গা আছে, জঙ্গল টঙ্গল গাছটা ঘেরা। সে ওখানে দেওয়ালের মধ্যে পিঠ থেকে হঠাৎ করে তাকে দেখা গেল 10টা 10:30টার দিকে, যে ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে আছে। তো আমরা তো অবাক, কি ব্যাপার, কি হইলো হঠাৎ করে। তো আমার মামা বলে, তুই এখানে কি করছিস, তুই আয় ভিতরে, খাওয়া দাওয়া করবি না? সে কোনো উত্তরই দিচ্ছে না। সে এক দৃষ্টিতে সে সামনের দিকে তাকায় আছে, জঙ্গলের দিকে। তো তাকে মামা যে হাত ধরলো আনার জন্য, সে এক ঝটকায় হাত ছিল। তো আমার মামা তখন একটু অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তখন আমি 7-8 পড়ি। তো দৃষ্টিতে আমি ঠিক আসলে তখনও বুঝি নাই, জাস্ট আমাকে বললো যে ওকে সমস্যা হয়েছে, ওকে ধরছে। এই শুনে এই শোনার সঙ্গে সঙ্গে আমার গায়ের যে ইয়েগুলো ছিল, লোমগুলো সব হয়ে গেল, দাঁড়িয়ে গেল। তা আমি আসলে গা ছমছম করতেছিল রীতিমতো। আমরা দুইজন মিলে চেষ্টা করলাম। আমার খালার বয়সও তখন খুব একটা বেশি হবে না, এই 14 বছরই হবে। তাকে আমরা দুইজন ছেলে মিলে ধরে আনতে পারতেছি না। তার গায়ে একটা ওই আসরিক শক্তি যেন কিভাবে যেন তার মধ্যে চলে আসলো, আমরা দুইজন মিলে তাকে আনতে পারছি না। তো যাই হোক, অনেক কষ্টে আরেকজনকে ডেকে আনা হলো। তাকে ধরে অনেক কষ্ট করে আমরা বাসার মধ্যে নিয়ে গেলাম, রুমের মধ্যে। রুমে নেওয়ার পরে সে কোনোভাবে আমাদের কন্ট্রোলে থাকবে না। সে সারাক্ষণ মানে খুব রাগ, এবং তাকে সে হাত পা ছুটছে, এবং গলার টোনটা খুবই নাজাল হয়ে গেছে, নাকি গলা যেটা বলে, সে কথা বলতেছে যে আমি চলে যাব, আমাকে মাছ দে। খুব সে মাছ খেতে যাচ্ছে। তা আমার মামা বলতেছে, তোকে দেওয়া যাবে না, হাতে হাতে দেওয়া যাবে না, হ্যাঁ আমি উঠানের মধ্যে রাখি, তুই ওখান থেকে খেয়ে চলে যা। আমার মামা সেগুলো গ্রামের মানুষ, উনি আগে থেকে জানে কিভাবে কি ট্রিট করতে হয়, উনি সেই জিনিসটাই বললেন। কিন্তু সে বলতেছে তাকে হাতে দিতে হবে। তো এইটা তো আর হয় না, একটা মানুষ জলজন্ত মাছ দিয়ে দিব, সে খাবে, কাঁচা মাছ তো আবার। তো যাই হোক, আমার নানি আবার ওইসব ব্যাপারে ট্রিটমেন্ট একটু জানতেন। তো উনি ওর যে লিটল ফিঙ্গার যেটা, সেটাকে ধরে উনি কোরআনে কিছু আয়াত পড়তেছিলেন, কোরআন শরীফ।
পড়ার সঙ্গে সঙ্গে সে নানির মুখে থুতু মারা শুরু করলো, একদম জলজ্যান্ত ভাবে, আচ্ছা। ডিরেক্ট, এবং খুবই এমব্রেসিং একটা সিচুয়েশন। সে খুবই মানে আচরণ করছে, অ্যাবনর্মাল, কোনোভাবেই সে মানে থাকবে না, সে বের হয়ে যাবে। তাকে সে বলছে আমি বাইরে চলে যাব, আমাকে রাখতে পারবেন না। তো এই দোয়া টোয়া পড়লাম, তারপর সে নিজেকে নিজে করতেছে, কানে দুল টুল খুলে ফেললো, চুল এলোমেলো করে ফেললো, হ্যাঁ, এরকম নানা রকম অ্যাক্ট করতেছে। তো এক সময় সে আমার দিকে তাকিয়ে বললো, তুই কে? এটা শুনে তো আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, যে আমি আবার ভাবলাম কি আমার কাছে ট্রান্সফার হয়ে যায় কিনা। যাই হোক, এনিওয়ে এই প্রবলেমটা হয় নাই। তো এই জিনিসটা তার অনেকক্ষণ ছিল, প্রায় 2-3 ঘন্টা তার মধ্যে প্রচন্ড প্রবলেম করার পরে এক পর্যায়ে সে খুব কুল হয়ে যায়। কুল হয়ে যখন তার সেন্স আসে, মানে তখন আবার ফেইন্ট হয়ে যায়। ফেইন্টের পর তার পানি টানি ঢেলে যখন সেন্স আনা হয়, তখন সে বলে যে এতক্ষণ আমার কি হইল, আমি কি হইলো, আমার এখন দুল টুল খুলছে কেন, মানে তার কোনো সেন্সই নেই। তো এই প্রবলেমটা তার অনেক বছর ধরে চলে। হ্যাঁ, অনেক বছর ধরে চলে, এমনকি তার বিয়ে যখন হয়, বিয়ের পরও শোনা যায় শ্বশুর বাড়িতে যে সে সুযোগ পেলে মাছ করতেছে, এখান থেকে কাঁচা মাছ খাওয়া শুরু করছে, খুবই এমব্রেসিং। এবং এই জিনিসটা তার বিয়ের 12 বছর পর্যন্ত প্রবলেম হইতো। আর যখনই বাপের বাড়ি বেড়াতে আসতো, সে রাতের বেলা বের হয়ে যেত, তাকে খুঁজে আনতে হতো, অনেক দূরে যেতে হতো, হ্যাঁ, এবং তাবিজ দিয়ে রাখতো সবসময়। তো এই ছিল আমার মোটামুটি ঘটনা।